দুপুরে যে ঘটনা ঘটে অত্যন্ত নৃশংস, এবং মানুষ এত ক্ষেপে আছেন, প্রশাসনের উপর তাদের কোনো ভরসা নেই, তারই পরিণতিতে এইসব হচ্ছে। আমরা আজ প্রত্যেকের কাছে আবেদন করছি, আমি নিজেও গিয়েছিলাম, শান্ত থাকুন, ধীর স্থিরভাবে চলুন। যে মেয়েটি গেছে সেটা গেছে, কিন্তু পরবর্তীকালে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এটাও পাড়ার ছেলেদের নিজের চেতনায় বৃদ্ধি করে। দিলীপদা, আপনার সাথে আমি সহমত। 2021 সালে আমরা ভোট পরবর্তী হিংসা দেখেছি, কিন্তু 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 34 বছরের সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছিলেন, তখন কিন্তু রবীন্দ্রসঙ্গীত বেজেছিল। এটা ঘটনা বন্ধ হয়ে গেল কেন? রবীন্দ্রসঙ্গীতের জায়গায় আজান শুরু হলো কি করে? তখন তো মানুষের মনে খটকা লাগলো যে ভুল লোককে আমরা চয়ন করেছি। আজকে তার সমাধান করেছে। আজকে হচ্ছে কি, বাংলায় আজান কেন হবে? বাংলায় আজান হবে না আজকে হচ্ছে, শুনতে পাচ্ছেন কোথায় আপনি? মসজিদ আছে, মসজিদে করুন, মন্দিরে মাইক বাজান, মন্দিরের ভিতরে বাজান। জোর করে কাউকে আজান বা ভজন শোনাবার দরকার নেই। তার জন্য নিশ্চিত আইন আছে, সেই আইনটা আমরা লাগু করেছি। আজকে লোক, ওটা বিধানসভা নট পথসভা। বিধানসভায় যেভাবে বক্তব্য রাখেন ওটা পথসভা বলা হয়। ভোটের আগে তো আমি প্রচুর বলতাম, 14 গোষ্ঠী করতাম, শুভেন্দুকে কত গালে দিয়েছি। যে মুখ্যমন্ত্রী হচ্ছে আমি কিন্তু সম্মান দিয়ে কথা বলছি, এটাই নিয়ম। আমি ব্যক্তিগতভাবে এই মুখ্যমন্ত্রীকে খুব দেখেছি, খুব চিনি, যে মুসলমানদের থেকেই উঠে আসা নন্দীগ্রাম আন্দোলন। বিভিন্ন সময় আমি ফোন করে করে উপদেশ দিতাম, এটা করো, ওটা করো, এটা করো না, ওটা করো না। তো রাজনীতি করতে গিয়ে অনেক কিছু হয়তো হয়ে গেছে, ছেড়ে দাও, আমি সেটা বলছি না। ববি, অরূপ, ইন্দ্রনীল সেন, এদের মধ্যে আমি যদি কথা বলতে যেতাম, তখন ববি বা অরূপ ফাক করে ফেলে। যারা যত বেশি পেয়েছে তারা তত বেশি গদ্দারি করেছে, তখন ববি বা অরূপ ফাক 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 করে ফেলে। আমরা এসছি আজকে, আমি আছি, মহুয়া মৈত্র আছে এবং সাগরিকা ঘোষ রয়েছে। আমরা হয়ে গেছে সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের। দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করুন, ও মানুষ না ও বিজেপি? ওনার পরিচয় আগে মানুষ না ওনার পরিচয় আগে বিজেপি? যদি মানুষের পরিচয় উনি বলেন আমার আগে পরিচয় মানুষ, তাহলে এই কথাটা বলতে পারেন না। যাদের গায়ে মানুষের চামড়া আছে, এনকাউন্টার হচ্ছে একটা মার্ডার। আদালত, উকিল, জজ, ইনভেস্টিগেশন এজেন্সি এসব রাখার দরকার নেই। সব কাজ মুখ্যমন্ত্রী করুক, বিচারকের কাজ করুক, উকিলের কাজ করুক, ইনভেস্টিগেশনের কাজ করুক, এবং জাজমেন্টেরও কাজ উনিই করুক। এনকাউন্টারের মাধ্যমে একটা ওপেন জঙ্গল রাজ বিরোধী দলনেতা হিসেবে যে বাণী উনি রেখেছিলেন, কি বাণী রেখেছিলেন? সকালে ধরবো, বিকেলে খরচা করব। এর মানে হচ্ছে সে ধ্বংস করতে চাইছে, কিন্তু সে যেভাবে একের পর এক নাম নিচ্ছিল। দর্শক, শুভেন্দু অধিকারীর উপর যে পশ্চিমবঙ্গের মানুষের আর ভরসা নেই, তিনি যে অক্ষম মুখ্যমন্ত্রী সেটার প্রমাণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। তাকে এখন অনেকেই মুখ্যমন্ত্রী হিসেবে মানতে পারছেন না। আজকের এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। এবং শুভেন্দু অধিকারী মুসলিমদের চরম শত্রু, ওপেন শত্রু। মুসলিমদের আজান দেওয়া থেকে শুরু করে মসজিদে নামাজ আদায় করা, সেটিও আস্তে আস্তে শুভেন্দু অধিকারী বন্ধ করে দিবেন। দর্শক, বিকাশ রঞ্জন এবং মানিক ফকির, যাদের ভিডিও আপনি শুরুতেই কিছু অংশ দেখলেন, তো এই মানিক ফকির কিন্তু খুব সুন্দর বক্তব্য দিলেন যে শুভেন্দু অধিকারী যেসব বক্তব্য বিধানসভায় দাঁড়িয়ে দেয়, এটা মনে হয় যেন তিনি পাড়ার কোনো রাস্তায় বসে বা রাস্তায় দাঁড়িয়ে বা চায়ের দোকানে দাঁড়িয়ে বক্তব্যটি দিচ্ছে। দর্শক, এটা আমি আগেও বলেছিলাম যে শুভেন্দু অধিকারী বিধানসভার ভিতরে যেই বক্তব্য রাখেন, ক্ষমতার পাওয়ারে, ক্ষমতার শক্তিতে যেই বক্তব্য উনি বিধানসভার ভিতরে রাখে, এটা আসলে বিধানসভায় রাখার মতো বক্তব্য না। এটা বিধানসভায় রাখার মতো বক্তব্য না একদম। দর্শক, আপনারা তো
দেখেছেন বারুইপুরের ঘটনা, চোখের সামনেই তো দেখেছেন। মেয়েটার মা বাবা যখন বিচার চাইতে গেল, এই শুভেন্দু অধিকারীর পুলিশ, যেই শুভেন্দু অধিকারী বর্তমানে পুলিশ মন্ত্রী, ওনার চামচাগুলায় ভালো পা চাটতে পারে সেটা তো আমরা দেখি। শুভেন্দু অধিকারী পুলিশ মন্ত্রী, তিনি এখন এত সুন্দর পুলিশ দিয়ে কাজ করাচ্ছে। প্রথমে গিয়ে যখন অভিযোগটি করলো, সেই অভিযোগটি তারা কোনো গায়ে মাখলো না, গায়ে নিল না। এটাই শুভেন্দু অধিকারীর সেই পুলিশ। এটাকে কোনো মিডিয়া প্রচার করে নাই। কি ভাই, শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেছে তাই বলে শুভেন্দু অধিকারীর প্রশংসাই করবেন? শুভেন্দু অধিকারীর যদি কোনো ভুল করে থাকে শুভেন্দু অধিকারী সেটাকে প্রচার করবেন না? হিন্দু মুসলিমদের দাঙ্গা লাগানোর জন্য শুভেন্দু অধিকারী সেরা, উনি দোষ দেয়। কিছু মিডিয়া নাকি ওনাকে মানে পশ্চিমবঙ্গের মানুষকে দাঙ্গা লাগানোর জন্য ব্যস্ত থাকে, মানে আমাদের আর কি মিডিয়ার কথা বলতেছে, যে কিছু মিডিয়া। তো উনি নিজেই তো অল টাইম, এই যে দিলীপ ঘোষ যে কথাটি বললে যে বাংলায় আজান কেন চলবে, বাংলায় কি চলবে তাহলে? বাংলায় আজান চলবে না কেন? বাংলায় কি মুসলিম থাকে না, মুসলমানরা থাকে না, মুসলমানরা থাকবে না? সংবিধান কি বলে? শুভেন্দু অধিকারী নিজে যে মানে আইন যেটি এখন উনি বানাবেন, মন গড়া আইন, সেই আইন অনুযায়ী কি সংবিধান চলবে, নাকি সংবিধানের আলাদা আইন রয়েছে? বারুইপুরের ঘটনায় যেই অভিযুক্ত আসামি, এখন একটা কথা দেখেন, জনরোষে একটা মানুষকে মেরে ফেলা আর সরকার ধরে নিয়ে গিয়ে এনকাউন্টার করা, এটাতে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। কারণ ওই মানুষটি দোষী নাকি নির্দোষ সেটিকে তো প্রমাণ করতে হবে, এবং ওই মানুষটির ভিতরে কি কি প্রমাণ রয়েছে, মানে প্রমাণ নেওয়ার রয়েছে, এবং ওই মানুষটির সাথে কারা কারা জড়িত, এই সব কিছু যদি বের করতে হয় তাহলে ওই মানুষটিকে তো জীবিত রাখতে হবে। তো সেই মানুষটিকে মানে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তাড়াতাড়ি এনকাউন্টার করে দিলেন। আবার একটি গল্প সাজালেন যে পুলিশের উপর হামলা করতে গিয়েছে তখন পুলিশ এনকাউন্টার করেছে। পুলিশের উপর হামলা করবে ওই লোক, আপনার দেখলে মনে হয় ও তো ভয় শেষ, যে আমি তো এবার আর আমার কেউ বাঁচাতে পারবে না, আমি যে অপরাধ করেছি। মানছি যে ও প্রধান আসামি এবং ওই মেয়েটাকে নিয়ে গেছিল, ওই মেয়েটাকে সর্বপ্রথম ক্ষতি করেছে, এটা মানছি। কিন্তু ওর সাথে যারা যারা যুক্ত রয়েছে, এই নিয়ে যারা যারা আলোচনা করেছে, সেই সব কিছু যদি বের করতে হয়, সবার নামগুলি যদি জানতে হয়, এর সাথে কোনো বিজেপির লোক জড়িত আছে কি না, এর সাথে কোনো টিএমসির লোক জড়িত আছে কি না, এর সাথে কোনো আইএসএফের লোক জড়িত আছে কি না, সিপিএমের লোক জড়িত আছে কি না, এই সব বিষয় যদি জানতে হতো তাহলে ওই লোকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হতো। কিন্তু সেই লোকটিকে, শুভেন্দু অধিকারী এই ঘটনাকে, মানে বারুইপুরবাসী তো পুরো উত্তল হয়ে রয়েছে না, কারণ যেহেতু বিজেপির কোনো একজন নেতা শান্তনু মণ্ডল তিনি প্রথমেই আসামিকে ছেড়ে দেওয়ার পায়তারা করেছিলেন, সেই কারণে তো গরম, মানে ওইটা মানুষের ভিতরে যে মানে রক্ত যখন থাকে না গরম হয়ে যায়, রক্ত পানি হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। যে আসামিটাকে ধরে দিলাম পুলিশের কাছে, সেই আসামিটাকে কিভাবে শান্তনু মণ্ডল গিয়ে সেখান থেকে বের করে দেয়। তো সেই মানুষগুলিকে, বারুইপুরবাসীকে ঠান্ডা করার জন্য তো গ্রেফতার তো অন্যদিকে চলতেছে, 50 জনের মতো গ্রেফতার করেছে। তারপরে ওই যে জনরোষে ফেলে একটা ছেলেকে তো মেরেই ফেলেছে, এবং সেই ছেলেটাকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। অবশ্যই মানে আমি এখন কিভাবে বলবো যে সে নির্দোষ বা দোষী, সে তো জনরোষে পিষে গেছে। এখন আস্তে আস্তে মামলা চালাতে হবে, জানতে হবে। এখন ওই যে লোকটি যে লোকটিকে এনকাউন্টার করে মেরেছে, আমার তো মনে হয় কাহিনী এখানে এটা হয়েছে যে এনকাউন্টার করে ওই প্রথম আসামিকে মেরে ফেলি, তাহলে এই যে দ্বিতীয় যেই লোকটাকে জনরোষের মাধ্যমে মেরে ফেলেছে পিটিয়ে, তো এই কেসটার মাধ্যমে আমি কিছু টিএমসির, কিছু আইএসএফের, কিছু সিপিএমের বড় বড় যারা নেতাকর্মী রয়েছে, যারা সামনের কাতারে থেকে এই
সংগ্রামটা করেছে তাদেরকে প্রত্যেকটাকে গ্রেফতার করব। এখন যদি প্রথম যেই আসামি ছিল সেই আসামি যদি বলে দেয় যে এই লোকটিও তো আমাদের সাথেই ছিল, এই লোকটি এই অপরাধের সাথে জড়িত, তাহলে শুভেন্দু অধিকারী আর এইসব করতে পারবে না। এই যে আইএসএফ, বিজেপি, আইএসএফ, টিএমসি, সিপিএমের যে লোকগুলিকে গ্রেফতার করেছে এখন, তাদেরকে তখন আর গ্রেফতার করতে পারতো না, সেই কারণে এনকাউন্টার করে দিয়েছে। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে। চলেন আমরা আপনাদের জন্য কিছু ভিডিও ফুটেজ রেখেছি যেগুলি আপনাদের আসলে দেখা দরকার, আপনাদেরকে দেখানো দরকার, আপনাদের হুঁশ ফেরানো দরকার যে আপনারা আসলে কতটা ভুল জগতে রয়েছেন শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে। তো চলুন দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ পরবর্তী ভিডিও দেখতে হলে তো সাবস্ক্রাইব করতে হবে। আর পরবর্তী ভিডিও আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। সাবস্ক্রাইব করে বাকি ভিডিও দেখতে থাকুন। এনকাউন্টার হচ্ছে একটা মার্ডার। আদালত, উকিল, জজ, ইনভেস্টিগেশন এজেন্সি এসব রাখার দরকার নেই। সব কাজ মুখ্যমন্ত্রী করুক, বিচারকের কাজ করুক, উকিলের কাজ করুক, ইনভেস্টিগেশনের কাজ করুক এবং জাজমেন্টেরও কাজ উনিই করুক। এনকাউন্টারের মাধ্যমে একটা ওপেন জঙ্গল রাজ বিরোধী দলনেতা হিসেবে যে বাণী উনি রেখেছিলেন, কি বাণী রেখেছিলেন? সকালে ধরবো, বিকেলে খরচা করব। এর মানে হচ্ছে সে ধ্বংস করতে চাইছে, কিন্তু সে যেভাবে একের পর এক নাম নিচ্ছিল, সেই নামগুলোকেও কি কোথাও না কোথাও সেই নামগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য তাকে মার্ডার করার দরকারই ছিল না। তার কাছে অনেক তথ্য পাওয়া যেত। এনকাউন্টার বিচার হতে পারে না। এনকাউন্টার মিনস ক্লিন চিট। তাকে ক্লিন চিট দিয়ে দিলেন এবং তার মধ্যে যে তথ্য তাকেও ক্লিন চিট দেওয়া হলো। তাহলে দোষী সাব্যস্ত হলো না, বিচার কি পারো? তাহলে তো চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, সেই জঙ্গল রাজ বা সেই যুগটাই, বর্বরতার যুগটাই। বাংলায় বিজেপি সরকার আসার পরে প্রথম এনকাউন্টার, কি বলবেন? এনকাউন্টার সম্পর্কে ভারতের সুপ্রিম কোর্টের জাজমেন্ট হচ্ছে এনকাউন্টার ইজ নাথিং বাট কোল্ড ব্লাডেড মার্ডার। আমি বলছি না, ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়, সর্বোচ্চ কোর্ট, অ্যাপেক্স কোর্ট বলছে এনকাউন্টার হচ্ছে একটা মার্ডার। এবং অ্যাপেক্স কোর্টের দেয়ার আর সেভারাল জাজমেন্টস যেখানে অ্যাপেক্স কোর্ট ডাইরেকশন দিয়েছে যে এফআইআর হবে এবং যেইভাবে খুনের মামলা চলে সেইভাবে তাদের বিরুদ্ধে খুনের মামলা চলবে। প্রথম প্রশ্ন, যে বিচার ব্যবস্থার যদি আস্থা না থাকে তো বিচার ব্যবস্থা উঠিয়ে দেন। আদালত, উকিল, জজ, ইনভেস্টিগেশন এজেন্সি এসব রাখার দরকার নেই। সরকারি বিচারক হয়ে যাক, মুখ্যমন্ত্রী বিচারপতি হয়ে যাক, মুখ্যমন্ত্রী ইমপ্লিমেন্টার হয়ে যাক, রায় দিয়ে দিক, রায় দিয়ে মুখ্যমন্ত্রী উড়িয়ে দিক। সব কাজ মুখ্যমন্ত্রী করুক, বিচারকের কাজ করুক, উকিলের কাজ করুক, ইনভেস্টিগেশনের কাজ করুক এবং জাজমেন্টেরও কাজ উনিই করুক। সর্বোচ্চ কথা হচ্ছে নিশ্চয় একজন নাবালিকাকে যেইভাবে নির্মমভাবে ধর্ষণ করে নাবালিকাকে যেইভাবে খুন করা হয়েছে, এর আমি তীব্র নিন্দা, আমরা সবাই এর তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু বিচার কি সেই নাবালিকা পাচ্ছে বা পাবে, সেটা কি করে বুঝবো? সেটা তখনই বোঝা যাবে যে দোষী সাব্যস্ত হওয়ার পর যদি তাদের হ্যাং হতো, তাদেরকে যদি, যেটা ভারতীয় দণ্ডবিধিটি আছে সেই দণ্ডবিধি অনুসারে তাদের সাজা হতো, তবেই গিয়ে আমরা মনে করতাম যে বিচার হলো। কিন্তু এই যে এনকাউন্টারের মাধ্যমে একটা ওপেন জঙ্গল রাজ, দেখুন, যখন কোনো আইনের শাসন, রুল অফ ল থাকে না, রুল অফ ল ধ্বংস হয়ে যায়, আইনের শাসন ধ্বংস যেখানে হয়ে যায়, প্রক্রিয়ার মাধ্যমে চলে না, তখন সেখানে মানুষ কনফিউজ হয় এবং কনফিউজ হওয়ার সাথে অরাজকতা সৃষ্টি হয়। অর্থাৎ একটা নির্দোষ ছেলে আপনাকে কালকে মার্ডার করে বলবে, একটা মামলা দিয়ে বলবে এ ছিল বা পালাতে গেছে, মেরে দিয়েছে। তো এনকাউন্টারে আমার অনেকগুলো কোয়েশ্চেন আছে। যে ক্রিমিনাল ট্রায়াল প্র্যাকটিস করার ক্ষেত্রে যা অভিজ্ঞতা আমার, তাতেও বলতে পারি যেইভাবে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট বলে প্রপোর্শনেট হতে হবে। এনকাউন্টারে যখন কেউ যদি সত্যিকারে যায় তো গুলিটা এমন জায়গায় মারতে হবে যে
মারা না যায়, পায়ে লাগবে, কিন্তু তা কি করেছে পুলিশ? মানে পুলিশের অভিপ্রায় বা উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর সেই বাণীরই প্রতিফলন তো নয়, যে বাণী উনি বা বিরোধী দলনেতা হিসেবে সংবিধানের শপথ নিয়ে বিরোধী দলনেতা হিসেবে যে বাণী উনি রেখেছিলেন। কি বাণী রেখেছিলেন? সকালে ধরবো, বিকেলে খরচা করব। এর মানে হচ্ছে সে ধ্বংস করতে চাইছে, সে নষ্ট করতে চাইছে, সে শেষ করতে চাইছে, ভারতীয় বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে খতম করে দিতে চাইছে। ভারতীয় বিচার ব্যবস্থাকে তাহলে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেন, আদালতকে উঠিয়ে দিন। না, যদি উঠাতে না পারেন তাহলে আদালতের সে প্রক্রিয়ায় আস্থা রাখতে হবে। আর যে আস্থা নাই থাকে, হতে পারে আদালতের প্রক্রিয়ায় অনেক সময় আমরা অনেক কিছু লেচেস দেখি, কিন্তু সে আদালতের প্রক্রিয়াটাকে রিফর্ম করার জন্য প্রচেষ্টা সরকারকে চালাতে হবে। সাধারণ মানুষকে আন্দোলনের মাধ্যমে দাবি এবং ডিমান্ড রাখতে হবে। দেখুন, অভিযুক্ত কাকে বলবে? পুলিশ বলবে, ইনভেস্টিগেশন পুলিশ করবে। কে অভিযুক্ত সেটা পুলিশ বলবে। সে বলেছে আমি ছিলাম, কিন্তু সে যেভাবে একের পর এক নাম নিচ্ছিল, সেই নামগুলোকেও কি কোথাও না কোথাও সেই নামগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য তাকে মার্ডার করার দরকারই ছিল না। তার কাছে অনেক তথ্য পাওয়া যেত, কিন্তু সেই তথ্য কি সরকার সম্পূর্ণভাবে ডেস্ট্রয় করে দিতে চাইলো, ধ্বংস করে দিতে চাইলো, তথ্যকে নষ্ট করে দিতে চাইলো? আমার তাই মনে হচ্ছে। এটা এনকাউন্টার মানে হচ্ছে সরকারের ব্যর্থতা। বাংলায় জঙ্গলরাজ শুরু, হ্যাঁ, স্টার্ট। এবং এটার সভ্য সমাজের সমস্ত সভ্য নাগরিককে এই এনকাউন্টারের বিরুদ্ধে বলতে হবে, তার বিরুদ্ধে নিজের রায় রাখতে হবে, দরকার পড়লে ডিমান্ড রাখতে হবে, দরকার পড়লে আন্দোলন করতে হবে। এইভাবে করা চলে না, এইভাবে হতে পারে না, এইভাবে সরকার চালাতে পারে না। কারণ এই প্রক্রিয়া যদি খুলে যায়, এটা যদি একটা মানুষকে ছুট দেয়, সরকারকে আমরা ছুট দিয়ে দিই, তাহলে পুলিশের হাতে একটা অস্ত্র আমরা তুলে দিচ্ছি, যে অস্ত্রের মাধ্যমে ঘুরপথে আইনের পোশাক পরে মার্ডার করার অধিকার, গুন্ডামি করার অধিকার আমরা তুলে দিতে পারি না। আর আমি একজন আইনজীবী হয়ে কখনোই এটা বলতে পারি না, এবং ভারতীয় কোনো নাগরিককেও বলা উচিত না। ওটা বিধানসভা নট পথসভা। বিধানসভায় যেভাবে বক্তব্য রাখেন ওটা পথসভা মনে হয়। আর ভোটের আগে তো আমি প্রচুর বলতাম, 14 গোষ্ঠী করতাম, শুভেন্দুকে কত গালে দিয়েছি। যে মুখ্যমন্ত্রী হচ্ছে আমি কিন্তু সম্মান দিয়ে কথা বলছি, এটাই নিয়ম। আমি ব্যক্তিগতভাবে এই মুখ্যমন্ত্রীকে খুব দেখেছি, খুব চিনি, যে মুসলমানদের থেকেই উঠে আসা নন্দীগ্রাম আন্দোলন। বিভিন্ন সময় আমি ফোন করে করে উপদেশ দিতাম, এটা করো, ওটা করো, এটা করো না, ওটা করো না। তো রাজনীতি করতে গিয়ে অনেক কিছু হয়তো হয়ে গেছে, ছেড়ে দাও, আমি সেটা বলছি না। আজকে যখন ক্ষমতার সিংহাসনে আসে, আর তোমরা ঘুচাও তো তোমাদের নামে দুর্নাম, বিজেপি RSS এর দুর্নাম সারা পৃথিবীতে, মানুষ খুন করা, কেটে ফেলা, এই করে সারা পৃথিবীতে। বাংলাটাকে চেঞ্জ করো তো দেখি। তুমি তোমার আইনের শাসন দিয়ে, আইনের প্রশাসন দিয়ে বাংলায় যা এতদিন হয়নি সেটা করো তো। তুমি নিজে মুসলমান ভাইদের বুকে জড়িয়ে ধরো তো, যেভাবে শিমুল নন্দীগ্রাম আন্দোলনের সময় নিতে। কারণ ভারত হিন্দু মুসলমান নেই, মনে আছে ইতিহাসে বলছে। মোহাম্মদ আলী জিন্নাহ লর্ড মাউন্ট ব্যাটেনকে বলেছিলেন, বাংলাকে ভাগ করতে যাবেন না স্যার, বাংলায় আর কিচ্ছু নেই, বাংলা বাঙালি মানে হিন্দু মুসলমান মিল। বাঙালির কোনো হিন্দু মুসলমান হয় না, বাঙালির একটাই পরিচয়, বাঙালি। তাই রাজনীতি যা হবার হয়েছে সে কোর্স কমপ্লিট, সরকার পেয়ে গেছে, যেভাবেই পাক, ভালোভাবে মন্দভাবে। আজকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, মুখ্যমন্ত্রীকে দাঁড়াতে হবে, ইতিহাস গড়তে হবে, আর যেন কোনো মানুষ বিপদে না পড়ে। এবং তাকে বিধানসভায় দাঁড়িয়ে, ওটা বিধানসভা নট পথসভা, বিধানসভায় যেভাবে বক্তব্য রাখেন ওটা পথসভা মনে হয়। আমরা চাই বিধানসভার গরিমা রক্ষা করে তিনি সেইভাবে কথা বলুন। আমরা চাই আইনের শাসন, যিনি বলছেন খুব ভালো কথা, শাসকের আইন নয়, আইনের শাসন, দারুণ কথা। আর একবারও যেন মুখ ফসকে এমন কোনো শব্দ বেরিয়ে না পড়ে যেখানে লুম্পেন, খুনি, বদমাইশের দল
লাফিয়ে ওঠে, এই বুঝি আমাদের সময় চলে এসছে, এই বুঝি আমাদের সময় এসছে, মারবো ধরবো কাটবো, লুম্পেনরা সব এক হয়ে গেছে, সেটা যেন না হয়। আশা করছি পশ্চিমবঙ্গ সরকার সেগুলো দেখবে, মানুষের পাশে থাকবে, প্রশাসন মানুষের কাছে থাকবে। প্রশাসন যেভাবে কাজ করছে নিশ্চয়ই ভুল ত্রুটি যার ছিল এবার ঝাঁপিয়ে পড়বে, কারণ শিশুটা কিন্তু প্রত্যেকের, আমার যেমন, পুলিশ অফিসারের যেমন, এসডিওর যেমন, মন্ত্রীর যেমন, প্রত্যেকের। রিমার আত্মা, আমি জানি না আত্মা আছে কি নেই, কিন্তু সে যে পথটা দেখিয়ে দিল, আমি তো অবাক হয়ে গেছি যে এখানে যে এত হাজার হাজার মানুষ, হিন্দু মুসলমান, এর মধ্যে কোনো জাতপাত দেখা গেল না। সবাই বলছে আমরা মানুষ, আমরা বিচার চাই, আমরা বিচার চাই। কেউ কিন্তু মুসলমান হিন্দু বলেনি। আরএসএস বিজেপির নীতিগতভাবে হিন্দু মুসলমান করার চেষ্টা করলেও বাংলায় কিন্তু এটা হবে না। ভোটের আগে তো আমি প্রচুর বলতাম, 14 গোষ্ঠী করতাম, শুভেন্দুকে কত গালে দিয়েছি, যে মুখ্যমন্ত্রী হচ্ছে আমি কিন্তু সম্মান দিয়ে কথা বলছি, এটাই নিয়ম। 200-র বেশি আইডেন্টিফাইড লোকজন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। এমন সুন্দরভাবে বলেছে যেটা সাধারণ মানুষ বুঝতে পারে। চোখের সামনে একটা বাচ্চার মৃত্যু, তাকে নৃশংসভাবে মৃত্যু, মানুষ সেই দিকে পাগল হয়ে আছে, প্রতিবাদ। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী একটা স্পিচ দিচ্ছেন, দিতে গিয়ে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী সুলভ কোনো স্পিচ দিলেন না। তিনি দুটো শব্দ ব্যবহার করেছেন, সেটা সাধারণ মানুষের মাথায় হয়তো নেই, একটা মব লিঞ্চিং আর একটা তার পাশে ড্যাশ। এটা মুখ্যমন্ত্রীর কথা নয়। আপনার এই ভিডিও যদি মুখ্যমন্ত্রীর কাছে যায়, তাহলে আমি বলবো, আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলছি না, আমার প্রিয় ভাই শুভেন্দুকে বলছি। যে ঘটনা ঘটে অত্যন্ত নৃশংস, এবং মানুষ এত ক্ষেপে আছেন, প্রশাসনের উপর তাদের কোনো ভরসা নেই, তারই পরিণতিতে এইসব হচ্ছে। আমরা আজ প্রত্যেকের কাছে আবেদন করছি, আমি নিজেও গিয়েছিলাম, শান্ত থাকুন, ধীর স্থিরভাবে চলুন। যে মেয়েটি গেছে সেটা গেছে, কিন্তু পরবর্তীকালে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এটাও পাড়ার ছেলেদের নিজের চেতনায় বৃদ্ধি করতে হবে। আর ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার মালিক কি মুখ্যমন্ত্রী নাকি? তাহলে সেটা বুঝুন যে এই সাংবিধানিক পদে থেকে সংবিধানকে ধ্বংস করার যে পরিকল্পনা বিজেপি গোটা দেশ জুড়ে করছে, এটা তারই একটা অঙ্গ। সংবিধান নয়, আইন নয়, কিছু নয়, জুলুম। আমার বুলডোজার আছে, বুলডোজার দিয়ে ভেঙে দেবে। এই যে জুলুমবাজি, এর বিরুদ্ধে আমাদের প্রত্যেকের, ওর আসল উদ্দেশ্যটা হচ্ছে যারা প্রতিবাদ করছেন, ক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভ করছেন, তাদের বিরুদ্ধে রেখে দেওয়া। নিশ্চয়ই জনরোষণ দিয়ে কোনো এরকম হত্যা হওয়াটা বাঞ্ছনীয় না, কিন্তু কোন পরিস্থিতিতে হলো, আইনগত ব্যবস্থা নিন যুক্তিসঙ্গতভাবে, সেটা খুব গ্রহণযোগ্য। কিন্তু ওই যদি মুখ্যমন্ত্রী যদি গুন্ডার ভাষায় কথা বলেন, তাহলে মুশকিল। আগে দেখি মুখ্যমন্ত্রী কি করেন। মুখ্যমন্ত্রী বলছেন বিচার দেবেন, তার প্রশাসন কি ব্যবস্থা নেয় দেখি। তারপর পরিবারের সঙ্গে আমার যা কথা রয়েছে, পরিবার বলছেন আপনি আছেন, আমরা ভরসা করছি। পুরুষেরা মনে করে নিয়েছেন যে আমাদের একাধিপত্য, আমরাই সব, আমাদের ক্ষমতা আছে এবং মেয়েদের আমরা উপভোগ করব। এই যে একটা বিকৃত মানসিকতা, যৌনতা হচ্ছে দুটো মানুষের পরস্পরের মধ্যে বোঝাপড়ার মধ্যে একটা আনন্দের ব্যাপার। এরা সেটাকে মানুষের সঙ্গে বোঝাপড়ায় আসার মতো সামর্থ্য নেই, তাই জুলুম করা হচ্ছে একটা বিকৃত মানসিকতা। সেই মানসিকতার শিকার বিভিন্ন সময় দেশ জুড়ে মেয়েরা হচ্ছে। ভারতবর্ষের বুকে যে পরিমাণ ধর্ষণ হয়, আমার কাছে যতটুকু জানা আছে যে এত ধর্ষণ পৃথিবীর অন্য কোথাও হয়েছে বলে আমার জানা নেই। তার কারণ হচ্ছে যে ভারতবর্ষ এই ধরনের একটা পুরুষতান্ত্রিক চিন্তা এবং বিভিন্ন ধর্মের যে পুরুষের প্রতি প্রাধান্য আর মেয়েদের তাদের বাজারের পণ্য করে তোলার প্রবণতা, তা থেকে এটা হচ্ছে। আর বিস্তারিত যাচ্ছি না আলোচনায়। আর কি হয়েছে, বিগত 2011 সালের পর থেকে, ধর্ষণ আগেও হতো, কিন্তু আগে ধর্ষণ হলে এমন সামাজিক প্রতিক্রিয়া হতো, প্রশাসন এত কড়া ব্যবস্থা নিতেন যে ধর্ষণ করতে ভয় পেয়ে যেত। আপনাদের মনে থাকতে পারে যে ধনঞ্জয় বলে তার ফাঁসি হয়েছিল বলে একদল লোক হই হই করেছিল। তারপর ওই অনিতা দেওয়ানের ক্ষেত্রে সাজা হয়েছে, তারা যাবজ্জীবন কারাদণ্ড, এখনো বোধহয় তারা জেল খাটছেন। প্রশাসন যদি তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেয়, তাহলে ধর্ষণের প্রবণতাটা একটু কমে। কিন্তু 2011-র পর থেকে মমতা দেবী এসে বললেন ধর্ষণ কোনো সব ছোট্ট ঘটনা, ও সিপিএম বাড়ির মেয়ে ধর্ষণ হয়েছে তো কি হয়েছে, ওর সঙ্গে প্রেম ছিল, ওর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল, এইসব কথা বলে যারা ধর্ষক তাদের খুব তোল্লা দিয়েছে। এবং শেষে বলে দিয়েছেন আরে ধর্ষণ হলে ক্ষতিপূরণ দিয়ে দেবে। মানে
18 বছরের মেয়ে হলে 18 লাখ, 16 বছরের মেয়ে হলে 16 লাখ, এই জাতীয় একটা প্রশাসনের মাথায় যারা থাকেন তারা যখন এইসব তত্ত্ব দেন তখন যারা ধর্ষক তারা উৎসাহিত হয়। আর আজকে যারা ক্ষমতায় এসেছেন তারা তো নতুন কিছু না, আমি তো বলি শুধু জামাটা পাল্টেছে। এদের যে রাজনৈতিক দর্শন সেটাকেই তো প্রতিষ্ঠিত করেছে মমতা, লোককে ভুল বুঝিয়ে। কখনো সে বলেছে আমি সংখ্যালঘুদের পক্ষে, আমি বারবার বলতাম এটা বিপদ হচ্ছে, কিন্তু সংখ্যাগুরুটা মাথা তার চারা দেবে। এই সংখ্যাগুরুর বিভাজনটা। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আর দিলীপ ঘোষ যেই মানে দিলীপ ঘোষের কথা শুনলে মনে হয় যেন পায়ের জুতা খুলে মারি, এমন অবস্থা, এমন কথা বলে। মুসলিমদের আজান কেন বাংলায় হবে, এই সেই, মুসলিমদের গায়ে হাত পড়েছে তাই আপনাদের গায়ে লেগেছে, এটা কেমন কথা? ওনারা কি শুধু হিন্দুদের সরকার? আর অনেক মুসলমানের এর পিছনে লাফায় এই শুভেন্দু অধিকারীর পিছনে অনেক মুসলমানরা রয়েছে যারা আসলে ওই নিজেদের স্বার্থে, একদম ব্যক্তিগত স্বার্থে লাফায়। তার ভিতরে আছে ওই শফিকুল রয়েছে। শফিকুল ওই যে আরামবাগ টিভির নিউজ বানায়, ও মুসলিম, কিন্তু ও শুভেন্দু অধিকারীর মানে সারাক্ষণ শুভেন্দু অধিকারীর পা কীভাবে চাটতে হয় সেটা চাটায় ব্যস্ত থাকে। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে, আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা। ভালো হলে কথাগুলি ভালো লাগলে সেটাও ভালো বলবেন, খারাপ লাগলে সেটাও বলবেন। তবে আশা করি আজকে খারাপ লাগলেও পরের দিন ঠিকই ভালো লাগবে, কারণ শুভেন্দু অধিকারী যখন সবার পিছনে বাঁশ দিয়ে খাড়া করে রাখবে না, সবার পিছনে গরম ডিম ঢুকানো শুরু তো করেছে। একের পর এক থ্রেট। এমন কোন সরকার আছে যে একের পর এত জনগণের উদ্দেশ্যে এত পরিমাণ থ্রেট দেয়, এত পরিমাণ আইন পাশ করায়, এত ভয় কেন সরকারের? এই সরকার মানে সরকারকে যে তাড়াবে বা সরকারকে যে ওই যে একটা আন্দোলন সংগ্রাম বা মিছিল করবে, সে মিছিল করতে দেবে না। সে মিছিল করতে নামলেই বলে এই দাঙ্গাবাজরা নেমেছে দাঙ্গা রাখতে, এই সেই। কেন? জনগণ চাইলে সরকার পরিবর্তন করতে পারবে না আন্দোলন সংগ্রামের মাধ্যমে? এটা কি অধিকার নাই জনগণের? দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে। আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও কিছুক্ষণের মধ্যে নিয়ে আসতেছি, এখনই সাবস্ক্রাইব করুন।